সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সংগঠন এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধেরও বিধান রাখা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি হবার কথা রয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার টানা আন্দোলনের প্রেক্ষিতে সবশেষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এবার সংশোধিত হতে যাচ্ছে আইনও। 2009 সালে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং ব্যক্তির শাস্তির বিধান কার্যকরে প্রণয়ন করা হয় সন্ত্রাস বিরোধী আইন। আইনটির 18 অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগ সরকার গেল বছর নিষিদ্ধ করে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে যা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। এই আইনেই পরবর্তীতে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকেও। বিদ্যমান এই আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান না থাকায় এতে সংশোধনী আনছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত সংশোধনীর অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। টেরোরিজম অ্যাক্টে যেটা ছিল যে আগে একটা সত্তা মানে একটা এন্টিটিকে ব্যান করা যেত, এখন যেটা হয়েছে যে এটার ফলে সত্তার যে কার্যক্রমটা এটা ব্যান করা যায়। সংশোধনীতে সত্তার কার্যক্রম নিষিদ্ধ ও অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধেরও বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তার যে সামাজিক এবং ইয়েতে অন্যান্য মাধ্যমে সেই যে প্রচারণা করবে সেটার ক্ষেত্রেও একটা নিষেধাজ্ঞা দেওয়ার প্রভিশন রাখা হয়েছে। আমরা আশা করছি আগামীকাল এই পরিপত্রটি জারি। এদিকে রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিষয়টি মীমাংসা হয়েছে, জনগণ যা চেয়েছে তার প্রতিফলন ঘটেছে। রিপোর্ট ফাহাদ মোহাম্মদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 10 ফেব্রুয়ারি এবং 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিল বিএনপি। বিবৃতিতে ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর অবস্থায় সরকারকে পড়তে হতো না। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই বিষয়ে মীমাংসা হয়ে গেছে, জনগণ যা চেয়েছে তারই প্রতিফলন ঘটেছে। রাজধানীর একটি হোটেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লেখা দেশ প্রশাসন শীর্ষক বই নিয়ে পাঠক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন ঘটাতে হবে। আজকের চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকলো কি থাকলো না সেটা নয়। আজকে বাংলাদেশের রাজনীতিকের চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় রাজনীতির চ্যালেঞ্জ আজকে বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি পারবে না, আমরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবো কি পারবো না। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৌদ্ধ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করলেন। উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, উনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? বিভিন্ন মহল থেকে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি উঠলেও সরকার এ বিষয়ে অজানা কারণে নিশ্চুপ বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, গেজেট প্রকাশের পরেই কমিশনের বাকি সদস্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নেব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝছেন না। কালকে যদি হয়ে যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। নতুন করে সংবিধান লেখার বদলে প্রয়োজনীয় সংশোধনের পক্ষে বিএনপি, যদিও এনসিপি বলছে নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ গড়াও হবে না। আর জামাত চায় সবার আগে ব্যক্তি এবং দলের মধ্যে সংস্কার। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ, সব সমাধান সংবিধানে না খুঁজে প্রয়োজনীয় আইনের সংশোধনী করা যেতে পারে। রোববার নাগরিক কোয়ালিশনের আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা বলেছেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো লিখিত প্রতিশ্রুতি না দিলে রাষ্ট্র সংস্কার ব্যর্থ হবে। রিপোর্ট মুকসিমুল আহসানের। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের লক্ষ্যে গঠিত নতুন প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন। সংগঠনটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে 7টি প্রস্তাব তুলে ধরে, যার মধ্যে রয়েছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের এমপি নির্বাচিত হবে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের অনুপাতে, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এছাড়া সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জুলাই সনদের কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বলেন, সংস্কারের উদ্যোগকে কার্যকর করতে হলে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, যেভাবেই বলি, সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে। কিন্তু নন বাইন্ডিং জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না। আমলাতন্ত্রের ওনারশিপ ছাড়া কোনো অবস্থায় সম্ভব না। আমলাতন্ত্রের মধ্যে থেকেই সবচেয়ে বড় রেজিস্ট্যান্স আসবে এগেইনস্ট রিফর্ম। এগুলো মৌলিক সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আবার স্বৈরাচারের আবির্ভাব না ঘটে। তাই জনগণের মতামত ব্যক্ত করা, জনগণকে সোচ্চার হওয়া, জনগণের দাবি তোলা আজকে গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, কোন পথে সমাধান, এ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। তবে সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায়। যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়, সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাকে রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। কারণ আমরা পুরনো বন্দোবস্তের পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার। আর একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের পিআর এর কথা বলেছি। রাজনৈতিক দলের ইনহেরেন্ট সংস্কারটা খুব বেশি দরকার। ভোটের জন্য তো পাগল না হয়, ভোটটা কিভাবে সুষ্ঠু হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে, এই জায়গায় রাজনৈতিক দলকে, সুশীল সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনায় ভিন্ন মত থাকলেও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে প্রায় সবাই। সেই সাথে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় বিএনপি সহ প্রায় সব দল। তবে ভবিষ্যতে এ ধরনের দাবি আদায়ের ক্ষেত্রে রাজপথের পরিবর্তে আলোচনার তাগিদ দেন কেউ কেউ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আকস্মিক বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ায় 5 জন সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে 5 জন মারা গেছেন। রোববার বিকেলে জেলার নাসিরনগর ও আখাউড়ায় উপজেলার এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইলের কালীকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরনগরের গোকর্ণ গ্রামের শামসুল হুদা,
ভোলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া, বনগঞ্জ গ্রামের জামির খাঁ। এছাড়া বজ্রপাতে কিশোরগঞ্জে মারা গেছে 4 জন, ভৈরবে 2 জন, কুলিয়ারচরে 1 জন ও করিমগঞ্জে 1 জন বজ্রপাতে মারা গেছে বলে জানা গেছে। এছাড়া হবিগঞ্জ, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ আরও 2 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। ফলে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী মানুষ ও প্রাণীকুলে। তবে বিকেলে কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমে আসায় অনেকটা স্বস্তি ফেরে নগর জীবনে। মেজবা হাসানের রিপোর্ট। গ্রীষ্মের তপ্ত দুপুরে তৃষ্ণার্ত পাখি সন্ধ্যার মৃদু হাওয়ায় কিছুটা হলেও প্রশান্তির ডানা মেলে। দিনভর তীব্র গরমে হাঁসফাঁস শ্রমজীবী মানুষের মনে খানিকটা স্বস্তি। রোদে ভালো লাগতেছে না, রোদ বেশি বলে লোকজন কম বাড়ছে। গরমে ঠান্ডা যাতে লাগে এত বুঝতেছেন তো, অনেক ডিহাইড্রেট হয়ে গেছি। তবে 41 ডিগ্রি তাপমাত্রা পেরোনো তপ্ত নগরীতে জীবনের তাগিদে আসা মানুষগুলো দিনভর যেন খুঁজে ফিরে প্রশান্তির একটুখানি ছায়া। আমার আজকে বিআরটিতে কাজ ছিল, এই জন্য আমি বের হয়েছি, নাইলে আমার এই গরমে বের হওয়ার কোনো দরকার ছিল না। গরম প্রচন্ড, সেটা বলার মতো না, কুলায় না। গরম থেকে বাঁচতে লেকের পানিতে পথশিশুদের উচ্ছলতা কিংবা ছিন্নমূল মানুষের গা ভিজিয়ে নেওয়ার চেষ্টা। কেউ বা স্বস্তি খোঁজেন পার্ক কিংবা গাছের ছায়ায়। গরমের তাপে পানি পিপাসা লাগে, এখানে তো মনে করেন পানি টানি নাই কম, এখানে গ্যান্ডারের চাহিদাটা বেশি। বৈশ্বিক উষ্ণতার প্রভাবের পাশাপাশি সূর্যের লম্বালম্বী অবস্থানের কারণে বেড়েছে গরমের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। সারা বিশ্বেই কিন্তু তাপমাত্রা বেশি ছিল এবং বলা হয় যে উষ্ণতম বছর ছিল গত বছর। খারাপভাবে কিরণ দিলে যে সূর্যের তাপটা সরাসরি এসে বাংলাদেশের উপর পড়ে, ফলে এই মে মাস বা জুন মাসে কিন্তু তাপমাত্রাটা বেশি থাকে বাংলাদেশের উপরে। এদিকে চুয়াডাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশে গেলেন এবং এক্ষেত্রে কারো কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্তের জন্য 3 জন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। রোববার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। কমিটিকে আগামী 15 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে এই কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গ। অপারেশন সিঁদুরে নিজেদের 5 সেনা নিহতের কথা স্বীকার করেছে ভারত। একই সঙ্গে 35 থেকে 40 পাকিস্তানি সেনা এবং শতাধিক সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটি। যদিও রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের বিষয় এড়িয়ে গেছে ভারতীয় সামরিক বাহিনী। অন্যদিকে পাকিস্তান দাবি করছে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পর কাশ্মীর ইস্যু সমাধানে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের জোট জুলাই ঐক্য। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। তারা অভিযোগ করেন সরকার এখন পর্যন্ত শহীদদের নির্দিষ্ট সংখ্যার তালিকা প্রকাশ করতে পারেনি। তাদের দাবি জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা সংযুক্ত করতে হবে। এছাড়া 24-এর গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানান। যে সমস্ত দল বিগত সময়ে বিভিন্ন অপকর্মে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের আগ পর্যন্ত এই সামাজিক আন্দোলন পরিচালনা করা।
যে রায়টা এসেছে সেই রায়টা তো পরিপূর্ণ কোনো রায় আসেনি, এখনো পর্যন্ত নির্বাহী আদেশও করা হয়নি এবং বিচারিক প্রক্রিয়াতেও যায়নি, জাস্ট কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আমাদের যেটা দাবি, এখন পর্যন্ত আমরা জুলাই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে আমরা যে দাবিটা রেখেছি, আমরা তাদের পরবর্তী পরিপত্র তো আগামীকালকে পাওয়া যাবে, তারপরে আমরা পর্যালোচনা করব। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র এবং আহতদের সুচিকিৎসা প্রদানের দাবিতে রোববার দিনভর শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করে বিভিন্ন স্লোগান দেন তারা। মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয় যান চলাচল। সন্ধ্যায় আন্দোলনকারীদের দাবি দ্রুত মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে আন্দোলনকারীদের একটি অংশ অবরোধ প্রত্যাহার করে শাহবাগ ছেড়ে যান। অন্য একটি অংশ দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরে পুলিশ মোড়ের চারপাশে ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেছে। আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি দেব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, 30 কর্মদিবসের মধ্যে সরকার বলেছে জুলাই ঘোষণাপত্র দিবে। যদি না দেয় তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত দেব। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে লন্ডন বিএনপি নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের অফিসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন সহ লন্ডন বিএনপি সভাপতি MM মালেক ও লন্ডন বিএনপি সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এছাড়াও সভায় অংশ নেয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণের দিন বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীরা নানা আয়োজনে রোববার দিবসটি উদযাপন করেছেন। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক বাণীতে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। রিপোর্ট হাসান জাভেদের। 2500 বছর আগে এদিনে জন্ম নিয়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মমতে জরা, বেধি, হানাহানি, মারামারি সহ সমাজের সকল অনাচার ভাবিয়ে তুলেছিল তাকে। তাই তো রাজপুত্র হয়েও একমাত্র ছেলে ও প্রিয়তমা স্ত্রীকে ফেলে গৌতম বুদ্ধ খুঁজে ফেরেন সব সমস্যার সমাধান। প্রচার করতে থাকেন শান্তির বাণী। তথাগত বুদ্ধ বলেছেন, অহিংসা পরম ধর্ম। আমরা অহিংসা থেকে মুক্ত যাতে থাকতে পারি সেই চিন্তাই আমাদের করতে হবে এবং এই অশান্ত বিশ্বে তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হোক, পৃথিবীতে শান্তি ফিরিয়ে আসুক, এই কামনাই করতেছি। বৌদ্ধদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই রাজধানীর সব বৌদ্ধ বিহারে সমবেত হন এ সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ। প্রার্থনা করেছেন একাগ্রচিত্তে। মনকে পরিশুদ্ধ করতে ভগবান বুদ্ধের পায়ে সমর্পণ করেছেন প্রসাদ, প্রজ্বলন করেছেন মোমবাতি। এছাড়া শিল গ্রহণ, পিণ্ডদান ও ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতা ছিল প্রতিটি বৌদ্ধ বিহারে। বিশ্বের মধ্যে যে যুদ্ধ চলছে, অরাজকতা চলছে, দেশের যে সার্বিক পরিস্থিতি সবকিছু যাতে শান্তিপূর্ণভাবে হয়, সকলে যেন আগামী দিনগুলোতে আরো ভালো থাকতে পারে এই চিন্তা করে এই বুদ্ধের কাছে কামনা করলাম, প্রার্থনা করলাম। আমাদের মনস্কামনা পূর্ণ হোক, আমরা সুখে শান্তিতে থাকতে পারি। দিনটি উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। In a world grappling with the scourge of violence and terrorism, বর্তমান বিশ্বের সহিংসতা, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন ও সামাজিক অস্থিরতার মধ্যে মহামতি গৌতম বুদ্ধের অহিংস ও শান্তির বাণী খুবই তাৎপর্যপূর্ণ। Moderation and compassion reminds us of the power of empathy and peaceful coexistence. গৌতম বুদ্ধের অহিংসার বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি পাক বিশ্ববাসী, এমন কামনায় ছিল সবার। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ৬০ লাখ টাকা পণ্য বিক্রির মধ্য দিয়ে রোববার শেষ হলো ৪ দিনব্যাপী ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই মেলার আয়োজন করে। এতে ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৭০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। মেলায় দেশীয় উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কারুশিল্প পণ্যের প্রদর্শনীর পাশাপাশি আমদানি করা পণ্য প্রদর্শন করা হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, মেলায় ৬০ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। প্রবাসের খবর। সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার সংখ্যা, এতে বাড়ছে কর্মসংস্থানও। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা জানান অতিথিরা। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ব্যাপারে যৌথ পরিচালনায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি শেখ জাকির হোসেন, ইউসুফ দুবাসী সহ অনেকে। কুয়েতে বৈশাখী পিঠা মেলা ও ঈদ পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বাঙালি খাবার, নাচে গানে মুখরিত ছিল দিনটি। অনুষ্ঠানটি একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। উৎসবে সভাপতিত্ব করেন কুয়েতের রাজনৈতিক ব্যক্তিত্ব আলাউদ্দিন। জাহাঙ্গীর আলম ও তোফাজ্জল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী। বিশেষ অতিথি ছিলেন হোসেন মোহাম্মদ আজিজ সহ অন্যরা। রিয়াদে শাহাদাত হুসাইন সম্পাদিত প্রবাসের গল্প সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা অনুষ্ঠিত হয়। প্রবাসের গল্প সিরিজ পাঠক ফোরামের সভাপতি মাওলানা উসমান গনি রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান বিন নূর হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবাসের গল্প সিরিজ পাঠক ফোরামের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ চান, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। সভায় প্রবাসী লেখক, পাঠক, গণমাধ্যম কর্মী, শিক্ষক, সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। স্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করা বেশ কঠিন, সেই চাপ সামলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে লিটন দাসের। তবে ব্যাট হাতে তার ফর্মে ফেরাটা জরুরি বলে মন্তব্য সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সফর শঙ্কার মধ্যে থাকলেও 2 সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মমিনুর রিপনের রিপোর্ট। টি-20তে পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ যে পিছিয়ে তা অজানা নয় কোচ সালাউদ্দিনের। তাই তো তপ্ত দাবদাহেও মিরপুর স্টেডিয়ামে সৌম্য, শান্ত, ইমনদের হিটিং স্কিল অধ্যায়টা যেন রপ্ত করাতে ব্যস্ত দেশ বরণ এই কোচ। আরব আমিরাত ও সম্ভাব্য পাকিস্তান সফরের জন্য পর্যাপ্ত সময় পাওয়া এবার কৌশলে বাড়তি মনোযোগী ব্যাটাররা। টি-20তে আমাদের আসলে কিছু শর্টস লাগবে, যেগুলো আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি না, প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না, বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের উইকেট আসলে কোন ধরনের শর্টসগুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলোর উপরে আসলে আমরা এমফাসাইজ দিয়েছি। ভাবে চেষ্টা করতেছি যে আমাদের কালচারটা যেন একটু চেঞ্জ হয়, যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে। তারাই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, রিশাদ বলেন। তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে সালাউদ্দিনের কাছে প্রশ্ন গিয়েছে লিটন দাসের নেতৃত্ব নিয়ে। চাপ সামলানো থেকে দলকে এক সুতোয় গাঁথা, সব দিক থেকেই অধিনায়ক লিটনকে এগিয়েই রাখলেন সিনিয়র সহকারী কোচ। ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, কি যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কি বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো এবং সে চেষ্টা করতেছে কীভাবে দলটাকে সামনে আগায় নিতে হবে। কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে। ক্যাপ্টেন্সি যখন কেউ করে সে কিন্তু পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে, তার উপর অনেক চাপ থাকে। তবে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এবং আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা অনেক সহজ, আপনারা আসলে ভুল রাজ্যে আছেন। তবে জাতীয় দলকে আরও এগিয়ে নিতে হলে ঘরোয়া ক্রিকেট নিয়ে বড় আকারে পরিকল্পনার তাগিদ এই কোচের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।